দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ সাক্ষাৎকারে। এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা ইসলামিক দলগুলোর বা বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ সম্পর্কে জানবার চেষ্টা করি এবং বর্তমানে তাদের আসলে অবস্থানটা কি সেই সম্পর্কে জানবার চেষ্টা করি। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খেলাফত মজলিস আপনারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম করে আসছেন, বিশেষ করে বাইতুল মোকাররমে সরকারের নানা অন্যায় অবিচারের প্রোগ্রামগুলোতে বিক্ষোভ করতে আপনাদেরকে দেখা গেছে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে। আসলে এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হাসিনার পতন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হয়েছে। তো এই পতনের মাধ্যমে মূলত দ্বিতীয়বার স্বাধীনতা আমরা পেয়েছি। গত 15 বছরে সমস্ত বিরোধী দলের কর্মী নেতারা সবাই বিপদে ছিল, কথা বলতে পারতো না, কথা বললে নানানভাবে হ্যারাস করা হতো, জেল জরিমানাতে এগুলো নিত্যকার ব্যাপার ছিল। বিশেষ করে আমরা যারা ইসলামী দল করি তাদের উপরে এই গভর্নমেন্ট খুব খেপা ছিল, বিএনপির উপরেও প্রচণ্ড খেপা নিঃসন্দেহে। এই অবস্থা থেকে আমরা মুক্তি লাভ করেছি, আমাদের সমর্থকরা মুক্তি লাভ করেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে দেশের মানুষ মুক্তি লাভ করেছে। দুর্নীতি অন্যায় অবিচার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা মনে করতেন দেশটা তার নিজের, তার বাবার, এবং তিনি সেভাবে ডিল করেছেন, আমাদের সবার সাথে ডিল করেছে এভাবে। এর থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে যে সরকার ক্ষমতায় আসছে, এই সরকারের প্রতিশ্রুতি হচ্ছে একটা নতুন রাজনীতি, নতুন অর্থনীতি, নতুন দেশ উপহার দেওয়া। আমরা এই প্রত্যাশা করি দেশের মধ্যে সুন্দর একটা রাজনীতি তারা তৈরি করবে, যে রাজনীতির মাধ্যমে জনগণের মতামত সাপেক্ষে সরকার গঠিত হবে। স্বৈরাচারের কোনো সিম তাদের থাকবে না, আমরা এটি চাই। এবং অর্থনৈতিক একটা অবস্থা তারা পৌঁছাবেন, দুর্নীতিমুক্ত একটা অবস্থা তৈরি করবেন, এটা আমরা কামনা করি। আমাদের চাওয়া এটাই, অর্থাৎ নতুন বাংলাদেশ যে প্রতিষ্ঠিত ছিল স্বাধীনতার সময়ে, যে গণতন্ত্র, সাম্য, সামাজিক সাম্য, সুবিচার, এইগুলো প্রতিষ্ঠিত হবে। চেতনা কথা বলে আগের গভর্নমেন্ট তাদের দলীয় স্বৈরাচার কায়েম করে তার চেষ্টা করেছে। আমরা মনে করি স্বাধীনতার যে প্রতিশ্রুতি ঘোষণাপত্র ছিল সে অনুযায়ী দেশটা পরিচালিত হবে, দেশের মানুষ সুখে থাকবে, সমৃদ্ধি লাভ করবে এবং ভেদাভেদ পরিহার করে তারা এক দেশের নাগরিক হিসাবে তার দায়িত্ব তারা পালন করতে পারবে, এটা আমরা কামনা করি। এবং আমরা আশা করি এই সরকার এই ব্যবস্থার উপহার জাতিকে, তাহলে সরকারও চিরদিনের জন্য তাদের কাছে সমাদিত হবে এবং দেশের মানুষও লাভবান হবে। বেশ কিছুদিন ধরেই আসলে আলোচনায় ইসলামিক একটা ঐক্যের, এখানে আমরা এর আগে ইসলামিক দলগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে এক হয়ে নির্বাচনে অংশ নিতে দেখেছি, কিন্তু এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন। এইবারের সব দলগুলোই চাচ্ছে, বিশেষ করে ইসলামিক দলগুলো চাচ্ছে যে তারা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, স্বতন্ত্র একটা ব্যালট বক্স যেন তারা দিতে পারে, সেরকম একটা চিন্তা ভাবনা করছে। আপনারাও দীর্ঘদিন ধরে ইসলামিক একটি দল হিসেবেই পরিচিত, সেক্ষেত্রে আসলে আপনাদের চাওয়াটা কি, বা আপনারা এই জায়গাতে কি ধরনের ভূমিকা রাখতে পারেন? দেখুন, খেলাফত মজলিস জন্মলগ্ন থেকেই পার্টি মৌলিক নীতি হচ্ছে ঐক্য, এবং ঐক্যের জন্য যা করা পর্যন্ত আমরা করার চেষ্টা করেছি। ঐক্যের বই কথা আমরা বলেছি, ঐক্য যদি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত হয়েছে। আমরা দল হিসেবে খেয়াল করে দেখবেন, আমরা কোনো দলের বিরুদ্ধে, ইসলামী কোনো দলের বিরুদ্ধে কোনো কথা প্রকাশ্যে বলি না। মত পার্থক্য আছে, কিন্তু মত পার্থক্য এটি ঘরের বিষয়, পাবলিকলি আমরা কোনো মত বাক্য করতে চাই না। আমরা সবাইকে বলি যে আপনারা এইসব পাবলিকলি বলবেন না, কথাটা ঘরে বলেন, কিন্তু পাবলিকলি বললে হয় কি, এটা জনগণ ভালো পছন্দ করে না। এই জন্য আমরা এই কথাটা প্রচার করে আসছি দীর্ঘদিন পর্যন্ত। এবং আমরা এটা শেষ দিন বলেছি, হাসিনা থাকা অবস্থায় আমরা বলেছি, ইসলাম দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা বলেছি, দেখেন একটা কাজ করতে হবে আমাদেরকে, যে আমরা জোট বিভিন্ন সময় করেছি, ইসলামী কদিন আমরা করেছিলাম,
ইসলামী স্বাধীনতা আন্দোলন আমরা করেছিলাম, ঐক্য তৈরি ছিল, এটা কিন্তু ইসলাম দল ছিল না। কিন্তু আনফর্চুনেটলি এক সময় সেগুলো দলে পরিণত হয়ে গেছে, আবার একটা জুটো রয়ে গেছে ফাঁকে দিয়ে। এই জন্য এগুলো আমরা করার পক্ষে এখন না। আমরা মনে করি নির্বাচনে যদি আমরা এক হতে পারি তাহলে পাবলিক বুঝবে ইসলামপন্থের এক হয়েছে। আর এগারো অর্থ হচ্ছে জোট করা না, একটি জায়গায় একটি আসনে একটি ইসলাম একটি মার্কা থাকবে এবং সব ইসলামী দল তাকে সাপোর্ট দেবে, কাজ করবে, তাহলে মানুষ বুঝবে যে এটা সত্যিকার ঐক্য হয়েছে। এই ব্যাপারে মোটামুটি আমরা সময় ইসলামী দলের সঙ্গে জড়িত আছি, আমরা ব্যাপারে সবাই একমত। বা আমরা চরমায়ের সাথে কথা বলেছি, তাদের মধ্যে এই পজিটিভ ধারণা আছে। জামাতের সঙ্গে গত কয়েকদিন আগে আলাপ হয়েছে, তারাও পজিটিভ মনে হয়েছে। তো আমরা মনে করি যে এটা হতে পারে, তো দেশ জাতির জন্যে এটা খুবই কল্যাণকর হবে। আমরা যারা ইসলাম কায়েম করতে চাই, এই ইসলাম কায়েমের পথে আমরা এগিয়ে যেতে পারবো। জামাতের কথা বললেন, আমি একটু যদি আপনার সাথে অ্যাড করি যে জামাতের নিবন্ধন বাতিল আছে, রাজনৈতিক দল হিসেবেও কিন্তু নিষিদ্ধ। তো সেই জায়গা থেকে জামাত যতক্ষণ পর্যন্ত তাদের নিবন্ধন ফিরে না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করার মতো সুযোগ তাদের নাই। সেক্ষেত্রে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আপনারা কোনো ইসলামিক দলগুলো মিলে কোনো পদক্ষেপ নেবেন কিনা, বা আপনাদের আসলে অবস্থানটা কি? মানে সেটা জামাতকে নিবন্ধন প্রথম ব্যান্ড হওয়া, উইথড্র হওয়া, এবং আমি যদি জেনেছি এটা আগামী সপ্তাহে উইথড্র হওয়ার সম্ভাবনা আছে। এরপর নিবন্ধন ইস্যু আসছে, এগুলো তো হয় যে অটোমেটিক হবে, এগুলো আমাদের কথা না বললেও হবে। আগে হচ্ছে যে আমাদের মধ্যে একটা আলোচনা দরকার আছে। এরপর নিবন্ধন তো একটা সময়ের প্রশ্ন, এটা সিদ্ধান্ত নিলে অটোমেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা। তাদের এটা নিয়ে আমরা ভাবছি না, জামাতও ভাবছে না, কিন্তু এটা হবেই আমরা মনে করি। আর না হলে পরে তো বুঝতে হবে যে বিপ্লবটা অনুদিতে যাচ্ছে। এই জন্য আমরা মনে করি নিবন্ধনের ইস্যুটা এখন এই মুহূর্তে আমাদের জটিল ইস্যু না, তাদের কাছে না। কেমন এখন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসা, এক অন্যের প্রতি সহনশীল হওয়া, এবং এইটা আমরা চেষ্টা করছি এবং আমরা আশা করি যে এটা হবে, ভবিষ্যতে কাজে হবে। আপনাদের এই ইসলামিক জোটে বিগত দিনে আওয়ামী লীগের সাথে এই যে ইসলামিক জোটগুলো ছিল বা যে দলগুলো ছিল আর কি, আওয়ামী লীগের সাথে যে ইসলামিক যে দলগুলো ছিল, সেই দলগুলো যদি আপনাদের সাথে এবারে ঐক্যে আসতে চায়, সেটা আপনারা একটা কথা আপনার মনে রাখতে হবে, ইসলামী দল বলতে আমরা বুঝি কাদেরকে বুঝি? তারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায়, যারা মনে করি রাষ্ট্র হওয়া দরকার। এটাও তো আজকে হবে না, 10 বছর পরে হবে, কিন্তু হতে হবে এক সময়। জাতি, দেশ ও জাতির কল্যাণে, উম্মার কল্যাণে ইসলাম রাষ্ট্র কায়েম হওয়ার প্রয়োজন। এই মুহূর্তে আমরা করতে পারবো না, ঠিক আছে, কিন্তু এদিকে এগিয়ে যাওয়া দরকার। এগিয়ে যাওয়ার শর্ত হচ্ছে জনগণের জন্য কাজ করা, জনগণের আস্থা অর্জন করা। আমি বিশ্বাস করি যদি ইসলামী দল কখনো ক্ষমতা দিতে পারে, তাহলে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার তারা প্রথম নেবে না। তারা নেবে জনগণের আস্থা অর্জন করা, জনগণের জন্য যে সমস্ত সার্ভিস ডেলিভারি করা প্রয়োজন, এটা আমরা ভালোভাবে করার চেষ্টা করব। এবং করার মাধ্যমে জনগণ অনুভব করতে পারবে ইসলাম তাদের কল্যাণে এসেছে, এবং তখন তারা আমাদেরকে পরবর্তী প্রোগ্রাম করার জন্য, আমরা এখন সিভিল গভর্নমেন্ট করতে চাই। ইসলামিক গভর্নমেন্ট মুহূর্তে আমরা করার উদ্যোগ আমরা নিচ্ছি না, কারণ এই মুহূর্তে হবে না। কিন্তু একটা সিভিল গভর্নমেন্ট যদি আমরা করতে পারি, যে গভর্নমেন্ট তাদের কল্যাণে কাজ করবে, তাদের ভালোর জন্য কাজ করবে, দুর্নীতিমুক্ত হবে, জুলুমমুক্ত হবে, এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে পারলে আমরা মনে করি ইসলামী দলগুলোকে আরও ফার্দার প্রোগ্রাম নেওয়ার জন্য আমাদের সম্ভব হবে। এই জন্য যারা ইসলামী রাষ্ট্র যারা চায় না, তাদের নাম যত ইসলামিক হোক না কেন, কার্যত ইসলামিক না। হ্যাঁ, যদি তারা বলে আমরা ইসলামী রাষ্ট্র চাই, তাহলে এটা অবশ্যই বিবেচনা করা যাবে। কিন্তু ইসলামী রাষ্ট্র তারা চায় না, তাহলে ইসলাম দল হয়ে ধরে। আমার প্রশ্ন এটাই, যে রাষ্ট্র ইসলাম করতে তারা চায় না, শরিয়া কায়েম করতে চায় না তারা, এটা হতে পারে দূরে, এই মুহূর্তে তো চার দরকার নেই, কিন্তু আলটিমেট গোল আমাদের ইসলাম শরিয়া কায়েম না হয়, আলটিমেট গোল যদি দিন কায়েম না হয়, তাহলে আমরা কী করে ইসলাম দল হই? এখন যারা আওয়ামী লীগ যারা করে, তারা অনেকে সেকুলারিজম বিশ্বাস করে, তাদের নাম যাই হয়ে থাকে, আমি আমার পরে তাদের সাথে দেখে, তারা অনেকে সেকুলার মনে করে। আমরা সেকুলারিজমকে ইসলাম বিরোধী মনে করি। সেকুলার হওয়া মানে হচ্ছে রাষ্ট্রের জায়গায় থাকবে, ধর্ম মসজিদ থাকবে বা মন্দিরে থাকবে, আমরা যদি বিশ্বাস করি। আমরা মনে করি ধর্মীয় নীতিমালা, ইসলামের নীতিমালা, ইসলাম মোর দেন রিলিজিয়ান। ইসলামকে ধর্ম বলি আমরা ঠিকই, কিন্তু ইসলাম কিন্তু ধর্মের চেয়ে বেশি।
ধর্মের বাইরে যেখানে সামাজিক বিষয় আছে এগুলো ইসলাম ডিল করে। ইসলামের বক্তব্য রয়েছে অন্যায়, জুলুম, ইনসাফ, এগুলো ইসলামের অন্যায়কে দূর করা, জুলুমকে বন্ধ রাখা, এগুলো ইসলামের নীতিমালা। এবং ইনসাফ কায়েম করা, ন্যায় কায়েম করা, সুবিচার কায়েম করা, সবার প্রতি সবার কল্যাণে কাজ করা ইসলামের নীতিগুলো। এগুলো যখন প্রয়োগ করতে পারি তাহলে মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে এবং আলটিমেটলি উম্মার কল্যাণ হবে। কাজেই যদি কেউ যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখে বা রেখেছিল, তারা আমি মনে করি এখন পর্যন্ত আমার ধারণা তারা যে কথাবার্তা বলে ইসলাম কায়েম বলতে যা বল তারা এটা বলে না। তাদের একটা বিশেষ কিছু কিছু ধর্মীয় বিষয় আছে, তাই এটাকে হাইলাইট করে। আমি মনে করি এটা হাইলাইট করতে পারে, কিন্তু এটা একটা ইসলামের রাজনীতি না। ওই সমস্ত ধর্মীয় বিষয়, এই বিষয়ে মতো পার্থক্য যদি থাকে না কেন, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য, ইনসাফ কায়েম করা, জুলুম বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, এগুলো হচ্ছে রাষ্ট্রের বিষয়। এইগুলো যদি তারা করতে রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নাই, তারা যেতে পারে। কিন্তু আমার মনে হয় না তারা এবারে একমত হবে। একমত যদি হয় তো আলহামদুলিল্লাহ। এই জন্য এটা আমাদের তো দ্বিতীয় পর্যায়ের বিষয়। তো এখন আমরা যারা প্রচলিত ব্যবস্থার বিরোধী, যারা আমরা ইসলামী ধরনের রাষ্ট্রের জন্য কাজ করি, যারা ইসলামী রাষ্ট্র এর যে প্রাথমিক যে বিষয়গুলো, ইনসাফ কায়েম করা, দুর্নীতি বন্ধ করা, জুলুম বন্ধ করা, এগুলো যারা করছি তাদেরকে আগে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আর ঐক্যবদ্ধ হওয়ার সময় যদি দেখা যায় কোনো ঘটনার কোনো গ্রুপ যারা এক সময় তো আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগ জোট করেছে, তারাও যদি বলে হ্যাঁ আমরাও এবার চাই, তাহলে অবশ্যই বিবেচনা করা হবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় তারা চায় বলে মনে হয় না আমার কাছে। তারা এই ধরনের অফার তারা দেয়নি, যদি দেয় তাহলে বিবেচনা দেখা হবে। আচ্ছা, সামনে তো এই সরকার এখন রাষ্ট্র সংস্কারের কাজে আসলে ব্যস্ত আছে, তো নির্বাচনটা আসলে কত দ্রুত হওয়া উচিত বলে মনে করেন, বা আপনাদের আসলে নির্বাচনের জন্য প্রস্তুতিটা কেমন আছে? আমরা এই গভর্নমেন্টকে সময় দেওয়ার পক্ষে। অবশ্য সময়টা আনলিমিটেড না। একটা দেশের বেসিক জিনিসগুলোকে সুরাহা করতে হলে, ঢেলে সাজাতে হলে, তাদের আমলে তারা হয়তো পুরাটা পারবেন না, কিন্তু তারা তুলে দেবেন এই লাইনটাতে। এবং এটার জন্য ধরেন সবচেয়ে ভালো তারা তো বলতেন যে আমরা এই কাজগুলো করতে চাই। কালকে যখন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এই সব সংস্থা করি, কিন্তু স্পেসিফিক তারা বলেননি। বলেছেন যে আমরা ইলেকশন কমিশন করা, ইলেকশনের বিষয়ে, তারপর অর্থনৈতিক তারা বলছেন, বিদেশ সম্পর্কে খুব নীতিগত কথা তিনি বলেছেন। কিন্তু আমরা যাতে আরও স্পেসিফিক বলা হোক, ইলেকশন কমিশন শুধু লোক বদলালেই হবে না, ইলেকশন সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। এবং আমরা একটা জিনিস চাই যে আমাদের এখানে ধরেন 2টা হাউস হওয়া দরকার, যেটাকে আমরা ধরেন নিম্নকক্ষ বলি আর উচ্চকক্ষ বলি। এটার জন্য প্রয়োজন যে আমাদের দেশের যে পরিবেশ নির্বাচনের, যারা দেশের জ্ঞানী গুণী অভিজ্ঞ ব্যক্তি, অনেকে এই নির্বাচন পছন্দ করেন না, তারা লড়াই করতে রাজি না, এমন একটা ব্যবস্থা করা দরকার যাতে করে তাদেরকে আমরা এগিয়ে করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনটা হতে হবে, আমরা যে চিন্তা করি নির্বাচন, এখন যেভাবে নির্বাচন হয় টু মাচ ব্যয়বহুল। আমাদের দেশের রাস্তা মানে যেমন পয়সা বেশি খরচ হয়, নির্বাচন কত বেশি খরচ হয়। এবং সিস্টেম যা দাঁড় করিয়ে করা হয়েছে, দেখা যাচ্ছে হিসাব দেওয়ার সময় একটা লিমিট করা আছে, সবাই হিসাব দিই। তারা এবারে বলে যে আমরা এত টাকা খরচ করেছি। এমনকি গ্রামের একটা মেম্বার ইলেকশন করতে গেলে, চেয়ারম্যান ইলেকশন করতে গেলেও তার কোটি টাকা বাজেট করে ফেলি। এটা তো অসম্ভব ব্যাপার। আমার কাছে বন্ধুবান্ধব ব্রিটেনে তারা আমাকে বলেছেন, একজন আমাকে বলেছে যে আমি ইলেকশন করেছি, আমি পাশও করেছি কাউন্সিল ইলেকশন, আমার কোনো টাকা খরচ হয়নি। এটা তো আমি চিন্তা করতে পারছি না বাংলাদেশে। এবং আমি মনে করি যে নির্বাচন যদি শুদ্ধ উপায় করতে হয় তাহলে ক্যাম্পেইন ওয়ার্ক যেগুলো, প্রজেকশন যেগুলো হয়, এগুলো নির্বাচন কমিশনের আওতায় হতে হবে, তারা ব্যবস্থা করবেন। এবং এটাও সম্ভব হলে প্রত্যেকের পোস্ট তারা ছাপিয়ে দেবেন, দলগুলো শুধু হ্যান্ডবিল নিজেরা ছাপতে পারবে। এবং দলের টাকা খুব কম খরচের ব্যবস্থা করতে হবে, কারণ এমনি দেশ গরিব,
এবং এটা আর নষ্ট করে ফেলা হয়েছে। এই জন্য আমি মনে করি নির্বাচন সংস্কার মানে হচ্ছে কম টাকায় দিয়ে আমরা নির্বাচন করতে পারি, কম পেশি শক্তি প্রয়োগ করে কম টাকায় নির্বাচন করা যায় ব্যবস্থা করতে হবে, এবং এই সংস্কারটা করার সময় লাগবে আমি মনে করি। এই জন্য আমার ধারণা হচ্ছে যদি 1 থেকে 1.5 বছরের মধ্যে তার ব্যবস্থা করা উচিত। এর চেয়ে সময় বেশি বলে কিছু যে সমস্যা হইতে আমি দেখেছি। মনে গভর্নমেন্ট যেটা আসছিল সেই গভর্নমেন্ট শেষ পর্যন্ত সব উল্টাপাল্টা করে ফেলেছে। অন লিভিং গভর্নমেন্ট তো তাদের প্রায় 2 বছরের বেশি 2 বছর থেকে ছিল, কিন্তু আসলে এই গভর্নমেন্ট আর অন লিভিং গভর্নমেন্ট আমি এটা মনে করি না একও না। এবং এই গভর্নমেন্টের গ্রহণযোগ্যতা আছে, মানুষের শক্তির উৎস সামরিক বাহিনী না, সেনাবাহিনী না। তাহলে সেই ক্ষেত্রে কি আসলে এই এখন এই গত 15 বছরের রাষ্ট্রের যে অবস্থা তৈরি হয়েছে তাতে কি আপনার মনে হয় যে 1 বছর বা 2 বছরের মধ্যে এই সংস্কার এর চেয়ে বেশি সময় আমি মনে করি না। আমার তো সাজেশন হচ্ছে যে বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে একটা মিটিং আহ্বান করা উচিত রাজনৈতিক দলগুলো নিয়ে, এবং তারা বলা উচিত থাকে যে আমরা এই কাজ করতে চাই, সুনির্দিষ্ট বলতে চাই যে কোন কোন জায়গায় কাজ তারা করবেন, এবং এই সময় লাগবে, এটা করতে এই সময় লাগবে, তারা বলা উচিত। তারপর আমরা বলতে পারবো যে আপনারা এটা তারা সময় বলেন, আমরা বললেন আর একটু কমাই দেন বা আর একটু বাড়াই দেন। এর থেকে 1 থেকে 1.5 বছরের ভিতরে তারা কিন্তু লাইনে দিতে পারবে যদি তারা চেষ্টা করবে। আমরা এর মধ্যে কিন্তু দাবি দেওয়া করছি না, আমরা বলছি না যে এক্ষুনি ব্যবস্থা আমি বলছি না। এই জন্য আমার মনে হয় সময় একটু লাগবে, কিন্তু সেটা 1.5 বছর সর্বোচ্চ 2 বছর আমার মনে হয় আর কি। এর মধ্যে তাকে সেটেল করতে হবে কি তারা করতে চান, কীভাবে তারা করছেন। তারা তো সব করতে পারবে না, তারা লাইনে উঠিয়ে দেবে। ওঠানোর ব্যবস্থা করতে পারলে এরপরে রাজনৈতিক গভর্নমেন্ট এসে পরে ব্যয়গুলো তারা কমপ্লিট করবে, এবং রাজনৈতিক গভর্নমেন্টকে অবশ্যই নিশ্চয়তা প্রদান করতে হবে তারা এই কাজগুলো করবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা অবশ্য আমাদের দেশে নাই, পিআর সিস্টেম, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা আছে, ভোটের অনুপাতে মেম্বারশিপ, বিশেষ করে সংসদ সদস্য নির্বাচন হওয়া, এটা যদি এখানে পুরা করা নাও যায়, অর্ধেক পরিমাণ সদস্য হিসেবে করা উচিত। কেমন এটা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু প্রায় 16 থেকে 18 কোটি জনসংখ্যা। পৃথিবীতে ব্রিটেনের জনসংখ্যা আমাদের অর্ধেক, টার্কির জনসংখ্যা আমাদের অর্ধেক, তাদের সিট হচ্ছে 500-এর উপরে। আমি মনে করি বাংলাদেশেও তাদের ব্যবস্থা করা উচিত। এখন যে ধরনের গভর্নমেন্ট 300 সিটে ইলেকশন করতে গিয়ে একজনের 5 লাখ 6 লাখ ভোট থাকে, এত ভোটার প্রয়োজন নেই। একটা নিয়ম করে জনসংখ্যার ভিত্তিতে নিয়ম করে সংসদ সদস্যের এরিয়াটি করতে হবে। এটা এখন যথেষ্ট কম, 7.5 কোটি জন ছিল তখন 300 সিট, এখন 18 কোটি হয়েছে তখনও 300 সিট। এটা বাস্তব কোনো ব্যাপার না। পরে আইন করতে হবে যে এত লোকের জন্য একটা সিট হবে, যদি এই অনুযায়ী তার করতে হবে। এবং আমি মনে করি কমপক্ষে 500 সিট হওয়া প্রয়োজন, এবং উচ্চপক্ষে 200 সিট হওয়া দরকার। 200 সিটের মধ্যে 100 সিট হবে বাই নমিনেশন, আর 100 সিট হবে বাই ইলেকশন। এভাবে যে ব্যবস্থা করে তাহলে অনেকটা নিজেদের মধ্যে কম্পিটিশন যেগুলো হয় আমাদের এগুলো কমে আসবে। আর একটা বিষয় হচ্ছে যেটা সবচেয়ে ভালো হয়, যদি আমাদের দেশের চেয়ে কম জনসংখ্যা নিয়ে লোকের অনেক প্রদেশ আছে, আমাদের কিন্তু প্রদেশ সিস্টেম তাই। যদি এগ্রি করে সব দলগুলো, আমি মনে করি প্রত্যেক বিভাগ থেকে পদে ঘোষণা করা উচিত, এবং প্রদেশের মধ্যে তার গভর্নমেন্ট হবে, এবং তারা 200 সিট যদি প্রত্যেক পদে থাকে আর কি, মানে প্রভিন্সিয়াল গভর্নমেন্টে, এই ভারতে যেমন আছে বা অন্যান্য দেশে, তাহলে কিন্তু ডিসেন্ট্রালাইজও হবে। তখন আর ঢাকা কেন্দ্রিক যে চাপটা পড়বে না। এর যদি করতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটাও একটা সুরা হওয়ার পথ হচ্ছে। এই জন্য আমরা এটাও চাই যদি সম্ভব হয় প্রভিন্স সিস্টেম চালু করা, এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টের গভর্নর থাকা অথবা মুখ্যমন্ত্রী থাকা, এবং সেখানে পার্লামেন্ট থাকা, এটা করে আর সঙ্গে সঙ্গে বহু দেশের জন্য সেন্ট্রালি ব্যবস্থা করা। এগুলো আলোচনা করে ঠিক করা হবে। আমি বলছি না যে সবই, আমি যে বলছি হতে হবে নট নেসেসারিলি, কিন্তু এগুলো সবই টেবিলে আসতে হবে, আলোচনা শুরু হবে, এবং আলোচনা করা হয়তো দেখা যায় 2-3 মাস লেখালেখি আলোচনা হলে পরে একটার দিকে জন্ম তৈরি হবে, এবং পলিটিক্যাল পার্টির ভিতরেও মানে একটা আনুষ্ঠানিক আসবে আর কি। এটা আমরা চাই আর কি, এইভাবে আমরা চিন্তা করছি। এখন বাকিটা নির্ভর করে, আমি মনে করি আমাদের সরকার যদি সরকার ডাকেন
এবং সবার প্রস্তাবনা পেশ করতে বলেন, তাহলে আমরা আমাদের প্রস্তাবনা পেশ করব। ধন্যবাদ আপনাকে এটিএন নিউজে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য।